আজকের ক্লাসে স্বামী বিবেকানন্দের দর্শনের যে উল্লেখযোগ্য বিষয়টির ওপর আমরা আলোকপাত করার চেষ্টা করব, এবং সেটা হচ্ছে স্বামীজির দর্শনে স্বামীজি ইউনিভার্সাল রিলিজিয়ান বলতে বা সর্বজনীন ধর্ম বলতে তিনি কি বুঝিয়েছেন। হ্যাঁ, আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কারণেই বলছি, এর প্রিভিয়াস আরেকটা গ্রুপে আমাদের আলাদা করে ফিলোসফি অফ রিলিজিয়নের ক্লাস চলছে, একটা আলাদা কোর্স চলছে। সেখানে যেহেতু পরপর পরপর আমরা রিলিজিয়নের ক্লাসগুলো করছি, সুতরাং ধর্ম সম্পর্কে তোমাদের অনেক কিছু জিজ্ঞাসা আগে হয়তো ছিল। সেই জিজ্ঞাসাগুলো কিন্তু সেই ক্লাসগুলো করার পর ধীরে ধীরে কিন্তু তোমাদের মধ্যে ক্লিয়ার হচ্ছে। আজকের ক্লাসটা বেসিক্যালি নেট সেটের ক্লাস, স্বামী বিবেকানন্দের দর্শনে ইউনিভার্সাল রিলিজিয়ন। কিন্তু তোমরা দেখবে যে যে কোনো ধরনের পরীক্ষায়, সেটা এসএলএসটি বলো, মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন বলো, যেখানেই হোক, স্বামীজির দর্শন থেকে কিন্তু প্রশ্ন আসেই যে স্বামীজি মনোথিস্ট না প্যানথিস্ট। হ্যাঁ, স্বামীজি কোন রিলিজিয়ান স্বীকার করেন, স্বামীজির দর্শনে ধর্মের সংজ্ঞা তিনি কি দিয়েছেন। এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন থাকে। এই জন্য আজকের ক্লাসটা তোমাদের সকলের সাথে শেয়ার করা। হ্যাঁ, আমরা চলো সরাসরি ক্লাসটায় ঢুকি, প্রবেশ করি। অলরেডি পিডিএফ আমি তোমাদের দিয়েছি। হ্যাঁ, একটু ইন ডিটেল খুঁটিয়ে পড়তে হবে, যেহেতু ইউনিভার্সাল রিলিজিয়ান একটা বড় টপিক। আশা করি দুটো ক্লাসের মধ্যে আমরা স্বামীজির ইউনিভার্সাল রিলিজিয়ান আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এইবার ভালো করে বুঝবে, হ্যাঁ, প্রত্যেকটা মানে কথা আমি যখন বলবো, হ্যাঁ, সেগুলোকে রিলেট করার চেষ্টা করবে নিজেদের জীবনের সঙ্গে। আর এর আগে তো তোমরা ধর্মের ক্লাস অনেকগুলো করেছো, সুতরাং ধর্ম সম্পর্কে অনেকটা আইডিয়া কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার স্বামী বিবেকানন্দও তিনি তার দর্শনে, হ্যাঁ, ধর্ম নিয়ে তিনি কিন্তু আলাদাভাবে আলোচনা করেছেন, এবং সার্বজনীন ধর্ম নিয়ে কিন্তু বা ইউনিভার্সাল রিলিজিয়ান নিয়ে তার আলাদা আলোচনা রয়েছে। আমি প্রথম ক্লাসেই তোমাদের ইউনিভার্সাল রিলিজিয়ান পড়াতে পারতাম, কিন্তু তোমরা ধরতে পারতে না। হ্যাঁ, কারণ ইউনিভার্সাল রিলিজিয়ান সম্পর্কে স্বামীজির বক্তব্য জানার আগে আমাদের এটা জানতে হবে যে স্বামীজি রিলিজিয়ান বলতে কি বুঝিয়েছেন, ধর্মের তার কাছে সংজ্ঞা কি। এবং স্বামীজিও কিন্তু তিনি তার গ্রন্থে, হ্যাঁ, তিনি কিন্তু ধর্মের উৎপত্তি নিয়ে আলোচনা করেছেন। আমরা যেমন রিলিজিয়ানের কোর্সে, রিলিজিয়ানের ক্লাসগুলো যখন আমরা করছি, তখন দেখছি সেখানে যেমন ধর্মের উৎপত্তি নিয়ে আলোচনা করা আছে, যে অ্যানথ্রোপোলজিক্যাল গ্রাউন্ড রয়েছে, সাইকোলজিক্যাল গ্রাউন্ড রয়েছে। হ্যাঁ, তার উপরে ভিত্তি করে ধর্ম উৎপত্তি হয়েছে, কত রকম ব্যাখ্যা আমরা সেখানে দেখেছি। এবং আজকের ক্লাসে এটা আমরা দেখব যে স্বামীজি ধর্ম বলতে কি বুঝিয়েছেন এবং ধর্মের উৎপত্তি সম্পর্কে স্বামীজির বক্তব্য। এইটা না বুঝলে তোমরা কিন্তু স্বামীজির ইউনিভার্সাল রিলিজিয়ন কখনো বুঝতে পারবে না। এই জন্য আজকের ক্লাসের প্রথমে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড ইটস নেচার। হ্যাঁ, স্বামীজির দর্শনে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে স্বামীজি এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যার মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এক সেকেন্ড। তাহলে প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বামীজির মতে ধর্মের স্বরূপ কি। হ্যাঁ, আমরা কেন সবাই ধর্মে বিশ্বাস করি, সেই আদিম সমাজ থেকে শুরু করে আজও কেন মানুষের ধর্মে বিশ্বাস। ওই ধর্মে বিশ্বাস তো কোনোদিন মানুষের ভাটা পড়েনি। হ্যাঁ, কি আছে ধর্মের মধ্যে যেটা মানুষ নর্মাল জীবনে পায় না, বা নর্মাল মানে পার্থিব জগতে তার সেই রকম চাহিদার তৃপ্তি হয় না, এবং সেই চাহিদা অদ্ভুতভাবে ধর্মে গিয়েই সেই চাহিদা তার তৃপ্তি হচ্ছে কি করে, ধর্ম আমাদেরকে কি দিচ্ছে। হ্যাঁ, সেই সমস্ত বিষয় কিন্তু প্রথমেই আমরা রিলিজিয়ান অ্যান্ড ইটস নেচারে আমরা আলোচনা করব। প্রথমেই রিলিজিয়ান সম্পর্কে স্বামীজির যেটা বক্তব্য সেটা হচ্ছে রিলিজিয়ান অ্যাজ আ নেসেসারি আসপেক্ট অফ লাইফ। কে বলেছেন, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে কে বলেছেন যে রিলিজিয়ান অ্যাজ আ নেসেসারি আসপেক্ট অফ লাইফ, অর্থাৎ আমাদের মানব জীবনের, আমাদের মানব জীবনের, হ্যাঁ, আমাদের ঘুমানো যেমন খুব নেসেসারি, হ্যাঁ, খাওয়া দাওয়া করা করা যেমন নেসেসারি, তেমনি ভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে রিলিজিয়ানও কিন্তু সেই রকম ভাবেই নেসেসারি।
আমাদের থাকা, খাওয়া, ঘুমানো, এগুলো যেমন মানুষের বেঁচে থাকার জন্য নেসেসারি, হ্যাঁ, অবশ্যই প্রয়োজনীয়, তাছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে না, সেই রকম ভাবেই স্বামীজি বলেছেন যে রিলিজিয়ান অ্যাজ আ নেসেসারি আসপেক্ট অফ আওয়ার লাইফ, রিলিজিয়ানও কিন্তু সেই রকমই কিন্তু নেসেসারি আসপেক্ট অফ আওয়ার লাইফ। খুব সুন্দর কথা। বিবেকানন্দ সেজ অফ অল দ্য ফোর্সেস, এই লাইনটা খুব ভালো করে কোটান কোট স্বামী বিবেকানন্দের নিজের বক্তব্য। হ্যাঁ, জ্ঞানযোগে স্বামী বিবেকানন্দ এই কোটেশনটা তিনি ব্যবহার করেছেন রিলিজিয়ান প্রসঙ্গে। রিলিজিয়ান কাকে বলে সেই প্রসঙ্গে তিনি বলছেন যে অফ অল দ্য ফোর্সেস দ্যাট হ্যাভ ওয়ার্কড অ্যান্ড আর স্টিল ওয়ার্কিং টু মোল্ড দ্য ডেস্টিনি অফ দ্য হিউম্যান রেস, none certainly is more potent than that, the manifestation of which we call religion. এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের দর্শনে রিলিজিয়ানের সংজ্ঞা বা ধর্মের সংজ্ঞা। স্বামীজি ধর্মের সংজ্ঞা সম্পর্কে তাহলে কি বললেন, এটা একটু ভালো করে বোঝা যাক বা ব্যাখ্যা করা যাক, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে একটা শব্দের প্রতি আমরা আমাদের দৃষ্টি নিবন্ধ করি, এবং সেটা হচ্ছে ডেস্টিনি। হ্যাঁ, কালকে আমি তোমার দেখবে একটা তোমার হোয়াটসঅ্যাপে একটা পোস্ট করেছিলাম। হ্যাঁ, সেই পোস্টে আমি লিখেছিলাম যে ভাগ্যের কাছে মানুষ বড়ই অসহায়, ডেস্টিনি। হ্যাঁ, আমরা বলি এই ডেস্টিনি শব্দটাকে আমরা যে বাংলায় প্রতিশব্দ করি সেটা হচ্ছে ডেস্টিনি কথাটার মানে আমরা বলি নিয়তি। হ্যাঁ, নিয়তির কাছে মানুষ বড় অসহায়। হ্যাঁ, নিয়তিকে কেউ পরিবর্তন করতে পারে না। হ্যাঁ, তোমার মানে যা লেখা আছে তোমার নিয়তিতে, হ্যাঁ, তোমার সেটাই হবে। ইনক্লুডিং আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে কিন্তু এই কথাটা বলা হয়, সেখানে কিন্তু ডেস্টিনি বা নিয়তির উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়, এবং এটা বলা হয় যে নিয়তির কাছে মানুষ বড়ই অসহায়। তার কারণ হচ্ছে মানুষ শত চেষ্টা করেও, হ্যাঁ, সে কিন্তু তার নিয়তিকে কখনো বদলাতে পারে না। ঠিক আছে, এটা বলা হয় ইন্ডিয়ান ফিলোসফিতে। আর সমগ্র আমরা মানব জাতি, হিউম্যান রেস কথাটার মানে মানে হচ্ছে মানব জাতি। আমাদের মানব জাতির কি একটা বৈশিষ্ট্য জানো? যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, বা যে জিনিসটা আমরা জানতে পাচ্ছি না, বা যেটা আমার হাতে নেই, সেটাকে জানার প্রতি, সেটাকে পরিবর্তন করার প্রতি আমাদের প্রচন্ড বেশি আগ্রহ। ঠিক আছে, ব্যাপারটা ভেবে দেখো। যে জিনিসটা আমি পাচ্ছি না, দেখো মানুষের হাতের সামনে যেগুলো থাকে সেগুলোর প্রতি মানুষের অত আগ্রহ নেই। আগ্রহটা যেটা সে পাচ্ছে না তার প্রতি তার কিন্তু অনেক বেশি পরিমাণে আগ্রহ। এবং মানব জাতির এই যে তার যে ডেস্টিনি, হ্যাঁ, তার যে নিয়তি, সেই যে নিয়তির কাছে যে সে অসহায়, এটা কিন্তু মানব জাতি কিছুতেই মানতে পারে না, সে আদিম সমাজ থেকে। এবং কন্টিনিউয়াসলি কিন্তু সে এর পেছনে কাজ করে চলেছে, মানে এর পেছনে তার একটা ওয়ার্ক রয়েছে। এই যে এই জন্য বলেছেন কিছু শক্তি, হ্যাঁ, তারা মানব জাতিরা কি চাইছে বলতো, কিছু শক্তি, হ্যাঁ, সে সে কিছু শক্তিকে তারা কাজ করাচ্ছে। হ্যাঁ, তারা কন্টিনিউয়াসলি চাইছে কোনো না কোনো ভাবে তারা যেন তাদের ডেস্টিনিকে পরিবর্তন করতে পারে। ঠিক আছে, মানব জাতি কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা মানুষ চায় কোনো না কোনো ভাবে যদি আমি আমার ডেস্টিনিকে পরিবর্তন করতে পারি, আমি আমার ইচ্ছা মতো যদি আমার ডেস্টিনি নির্ধারিত হয়, যেটা কোনোদিনই সম্ভব নয়, আমার ইচ্ছা মতো ডেস্টিনি কোনোদিন নির্ধারিত হবে না, কিন্তু আমরা চাই, এটা আমাদের ধর্ম, মানব জাতির ধর্ম, যে আমরা চাই আমাদের ডেস্টিনি পরিবর্তন করতে। এবং এই ডেস্টিনি পরিবর্তন করার জন্য মানব জাতি কিন্তু তার পেছনে কন্টিনিউয়াস কাজ করে চলেছে, ওয়ার্ক করে চলেছে। হ্যাঁ, যে কিভাবে পরিবর্তন করা যায়। এবং এতদিন অবধি যত রকম পদ্ধতি তারা অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, যত রকম পদ্ধতি সে তার নিয়তিকে পরিবর্তন করার জন্য অ্যাপ্লাই করেছে, তার মধ্যে, হ্যাঁ, যত পদ্ধতি মানে কাজ করেনি, যদিও সেটা কোনোদিনই কাজ করেনি, কিন্তু তার মধ্যে সব থেকে পোটেন্ট, হ্যাঁ, সার্টেন, নিশ্চিত কোনো পদ্ধতি তার মনে হয়েছে, সেটা হচ্ছে রিলিজিয়ন। হ্যাঁ, রিলিজিয়ানের আশ্রয় নিলে বা ধর্মের আশ্রয় নিলে মানুষ মনে করছে সে তার নিয়তিকেও পরিবর্তন করতে পারে, সে তার ডেস্টিনিকেও পরিবর্তন করতে পারে। সুতরাং ডেস্টিনিকে পরিবর্তন করার এত পদ্ধতি মানুষ আবিষ্কার করতে চেয়েছে, এবং তার মধ্যে তারা মনে করেছে, মানুষ মনে করেছে যে রিলিজিয়ান হচ্ছে এমন একটা অস্ত্র, হ্যাঁ, বা হাতিয়ার, শক্তি বা ফোর্স, যার মাধ্যমে সে তার ডেস্টিনিকে পরিবর্তন করতে পারবে।
এই জন্য সে বারে বারে করে, সেই আদিম সমাজ থেকে শুরু করে এখন অব্দি বারে বারে সে ধর্মের শরণাপন্ন হয়েছে। ধর্মের বাইরে মানুষ বেরোতে পারেনি। না তুমি বেরোতে পেরেছো, না আমি বেরোতে পেরেছি। স্বামী বিবেকানন্দ asserts that religion is a necessity of life. স্বামী বিবেকানন্দ বলছেন রিলিজিয়ান কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে নেসেসিটি অফ লাইফ, আবশ্যিক ইয়ে আছে, রিলিজিয়ানের একটা গুরুত্ব আছে। Ordinarily, only those things are regarded as necessary for life which satisfy the daily and outward needs of life. আমরা আমাদের জীবনে সেই জিনিসগুলোকেই আমরা নেসেসারি বলে মনে করি, যেগুলো আমাদের জীবনে বেঁচে থাকার জন্য বা আমাদের সমস্ত রকম জাগতিক যে নিডগুলো রয়েছে, হ্যাঁ, সেই নিডগুলো পূরণ করবার জন্য যেগুলো যথেষ্ট, সেগুলোকেই কিন্তু আমরা নেসেসারি বলে মনে করি। এবং এইরকম ভাবেই আমাদের প্রত্যেকের মানুষের জীবনে খাওয়া দাওয়া বলো, ফুড বলো, ক্লোথিং বলো, শেল্টার বলো, দে আর দ্য এক্সাম্পলস অফ হোয়াট ক্যান বি কল্ড তোমার ফিজিক্যাল অ্যান্ড মেটেরিয়ালিস্টিক নিড। অর্থাৎ আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য নেসেসারি যদি কোনো কিছু থাকে এই জগতে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে ফুড, তাছাড়া আমরা বাঁচবো না। ক্লথ, সেটা আমরা ক্লোথিং ছাড়া আমরা বাঁচবো না, মানে আমরা বস্ত্র পরিধান করে থাকি। অ্যান্ড শেল্টার, হ্যাঁ, আমাদের বাসস্থান, এগুলো ছাড়া, এগুলো হচ্ছে নেসেসিটি অফ আওয়ার লাইফ, এগুলো ছাড়া আমরা বাঁচবো না। এবং এই সমস্ত কিছুই আমাদের ফিজিক্যাল নিড এবং মেটেরিয়ালিস্টিক নিড, মানে এই জগতের যাবতীয় চাহিদা, এগুলোই কিন্তু আমাদের পূরণ করে। টাকা পয়সা, হ্যাঁ, ফুড, ক্লথিং, এগুলোই কিন্তু আমাদের পূরণ করে। ঠিক আছে, বাট দে আর নট দ্য অনলি নিড অফ লাইফ। কিন্তু অদ্ভুতভাবে খেয়াল করে দেখো, টাকা পয়সা, অনেক খাবার, সুন্দর বাসস্থান, অনেক বড় বাসস্থান, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের জীবনের সমস্ত রকম নিডই যে পূরণ করতে পারে তাও কিন্তু নয়। ইলন মাস্ক, তার কাছে তো কোটি 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 টাকা তার কাছে আছে, হ্যাঁ, কিন্তু সেও কিন্তু হ্যাপি নয়। তার কাছে এত বড় বাড়ি আছে বা এত বড় বাংলো আছে, সেখানে তার মতো আরো হয়তো 1,000 বা 5,000 জন একসঙ্গে সেই বাংলোটাতে থাকতে পারে, এবং সে সেখানে একা থাকছে, তবুও সেটা কিন্তু তার নিডকে পূরণ করতে পারছে না। তার মানে প্রত্যেকটা মানুষের জীবনে এই ফিজিক্যাল নিড আর মেটেরিয়ালিস্টিক নিড ছাড়াও, হ্যাঁ, আরো কিছু নিড আছে, যেগুলো কিন্তু এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো আমাদের কোনোভাবেই পূরণ করতে পারছে না। ঠিক আছে, কারণ আমাদের দেখো একটা অতৃপ্তি থেকেই যাচ্ছে, সবকিছু পেয়ে যাওয়ার পরেও প্রত্যেকটা মানুষ অতৃপ্ত। And this is clearly proved from the fact that they alone do not fully satisfy men. মানে এগুলো পুরোপুরি ভাবে মানুষকে স্যাটিসফাই করতে পারে না। টাকা পয়সা পুরোপুরি ভাবে, আজ হয়তো তোমার মনে হচ্ছে যে আমার চাকরি পেলে আমার সবকিছু আমার স্যাটিসফাই হয়ে যাবে, কোনোদিন হবে না। তুমি খেয়াল করে দেখবে, কোনোদিন হবে না। হ্যাঁ, দে অ্যালোন ডু নট ফুললি স্যাটিসফাই মেন ইভেন ইন দ্য মিডেস্ট অফ কমফোর্ট অ্যান্ড লাক্সারি। অর্থাৎ তুমি প্রচন্ড কমফোর্টের মধ্যে আছো, তুমি প্রচন্ড লাক্সুরিয়াস লাইফ লিড করছো, তবুও তোমার কিছুতেই কোনো একটা চাহিদা যেন তৃপ্ত হচ্ছে না, সবকিছু যেন তোমার পূরণ হচ্ছে না। কারণ ম্যান ক্রেভস ফর সামথিং হায়ার। অর্থাৎ তোমার একটা ক্রেভিং, যে তোমার একটা খিদে, এই সবের বাইরেও কোনো কিছুকে একটা পাওয়ার, একটা খিদে তোমার মধ্যে কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে, যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থানেরও খানিকটা পরিমাণে ঊর্ধ্বে, সামথিং বেটার দ্যান দ্যাট, তার থেকেও কিছু ঊর্ধ্বে। অ্যান্ড দিস ক্রেভিং ইজ হিজ রিলিজিয়াস ক্রেভিং। এবং স্বামীজি বলছেন এই যে ক্রেভিংটা প্রত্যেকটা মানুষের মধ্যে যে থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়াও নেসেসিটি অফ লাইফ ক্রেভিং, যেটা, হ্যাঁ, যেটা অতৃপ্ত করে রাখছে মানুষকে, এবং সেটা হচ্ছে তার রিলিজিয়াস ক্রেভিং। অর্থাৎ সেটা হচ্ছে তার ধর্মীয় তৃষ্ণা বলতে পারো, বা ধর্মীয় খিদে বলতে পারো, উইদাউট সিকিং স্যাটিসফ্যাকশন ফর হুইচ হি ক্যান নট লিভ। অর্থাৎ সে বাঁচতেই পারে না, হ্যাঁ, সে বাঁচতেই পারে না এই ধরনের স্যাটিসফ্যাকশন ছাড়া, সে কোনোভাবেই কিন্তু বাঁচতে পারে না। সে যথেষ্ট, তার কাছে খাবার আছে, টাকা পয়সা আছে, ক্লোথিং আছে, বড় বড় বাড়ি আছে তার, তবুও তার চাহিদা পূরণ হচ্ছে না। ঠিক আছে, তখন তার একটা এক্সট্রা ক্রেভিং হচ্ছে, সামথিং বেটার দ্যান দ্যাট, যে একটা কিছু, সেটা হচ্ছে তার রিলিজিয়াস ক্রেভিং বলে স্বামীজি সেটা কিন্তু মনে করছেন।
ঠিক আছে? হ্যাঁ, তার মানে বুঝতে পারছো যে মানুষের নেসেসিটিটা কোন জায়গায়। এবং প্রথমে আমি এটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি যে তোমাদের যদি কোনো অ্যাসারশন রিজনিং জাতীয় প্রশ্ন থাকে, তাহলে যেন তার উত্তর করতে পারো যে রিলিজিয়ান অ্যাজ আ নেসেসারি আসপেক্ট অফ লাইফ। কেন স্বামীজি বলছেন রিলিজিয়ান অ্যাজ আ নেসেসারি আসপেক্ট অফ লাইফ, আরো ভালো করে পুরো বিষয়টা বুঝবো। Vivekananda demonstrate in a number of ways how religion has to be regarded as necessary. স্বামীজি বিভিন্ন আর্গুমেন্টের মাধ্যম দিয়ে তিনি এটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছেন বা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে হাউ রিলিজিয়ান হ্যাজ টু বি রিগার্ডেড অ্যাজ আ নেসেসারি আসপেক্ট অফ লাইফ। আমাদের রিলিজিয়ান কেন আমাদের প্রত্যেকের জীবনে নেসেসারি, হ্যাঁ সেটা কিন্তু বিভিন্ন আর্গুমেন্টের মাধ্যমে স্বামীজি কিন্তু ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছেন। Those who do not consider these as necessary do so because they identify religion with some of its expressions which appear to them as not necessary in any way. মানে এই লাইনটার মানে হচ্ছে এটা যে হ্যাঁ, অনেকে রিলিজিয়ানকে হয়তো তিনি মনে করেন যে তিনি কখনোই ধর্মের মুখাপেক্ষী হবেন না বা ধর্মকে তিনি তার জীবনে স্বীকার করেন না। যারা এই কথাটা বলেন, হ্যাঁ, যে ধর্মকে আমি মানি না, হ্যাঁ, তারা ভুল কথা বলেন। হ্যাঁ, আমরা ধর্মকে মানি, আমরা কোনো না কোনো ভাবে সবাই ধর্মের মুখাপেক্ষী হয়ে আছি, কিন্তু খানিকটা পরিমাণে বলতে পারো তার এক্সপ্রেশনটা হয়তো আলাদা। হ্যাঁ, আমার চিন্তা একরকম ভাবে প্রবাহিত হচ্ছে ধর্ম সম্পর্কে, রিলিজিয়ান সম্পর্কে, হ্যাঁ, তার চিন্তাটা রিলিজিয়ান সম্পর্কে অন্যরকম। ঠিক আছে, কিন্তু রিলিজিয়ানে তারও কিন্তু বিশ্বাস রয়েছে। ঠিক আছে, রিলিজিয়ানে বিশ্বাস নেই বা ধর্মে বিশ্বাস নেই এইরকম মানুষকে কিন্তু খুঁজে পাওয়া দায়। এইরকম মানুষ নেই বলেই কিন্তু স্বামীজি মনে করছেন কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো এক্সপ্রেশনে সবাই কম বেশি কিন্তু সবাই রিলিজিয়ানে বিশ্বাস করে বা ধর্মে বিশ্বাস করে। But the fact that there is a longing of a higher kind, a longing for something that the physical environment cannot satisfy. অর্থাৎ এটা আমরা সত্যিই জানি, সবাই এটা কিন্তু আমরা মানতে বাধ্য যে সাধারণ মানুষ হিসাবে সবকিছু আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা আমাদের যে পারিপার্শ্বিক যে জগৎ সবকিছু কিন্তু আমাদের পূরণ করতে পারে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু আমাদের পূরণ করতে পারে না। হ্যাঁ, এবং সেখানেই এটা প্রমাণিত হয়, এখানে এটাই প্রমাণিত হয় যে ফিজিক্যাল আর মেটেরিয়ালিস্টিক নিড সবকিছুই কিন্তু আমাদের পূরণ করে না। অ্যান্ড ইট শোজ দ্যাট রিলিজিয়ান ইজ আ নেসেসারি আসপেক্ট অফ আওয়ার লাইফ। এবং এখান থেকেই এটা প্রমাণিত হয় এর ঊর্ধ্বে কোনো কিছু রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থানের বেটার কোনো কিছু রয়েছে যেটা আমরা সবাই প্রত্যেকে চাই, এবং যেটা আমরা চাই সেটাই হচ্ছে কিন্তু রিলিজিয়ান। এটা কিন্তু স্বামীজি বারবার করে স্বীকার করছেন। Secondly, there appears to be an element of inevitability in religion. হ্যাঁ, রিলিজিয়ান কখনোই, তুমি দেখো, খেয়াল করে দেখো, সেই আদিম সমাজের কথা আমরা বারবার করে ফিলোসফি অফ রিলিজিয়ানের ক্লাসে বলেছি। সেই আদিম সমাজ থেকে শুরু করে আজ অব্দি, হ্যাঁ, সবকিছু পরিবর্তিত হয়েছে। মানুষের সোশ্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশনের বিভিন্ন ব্যাখ্যা, সোসাইটি পরিবর্তন হয়েছে, সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু খেয়াল করে দেখো রিলিজিয়ান কিন্তু কখনোই গিভেন আপ হয়নি। হ্যাঁ, রিলিজিয়ান কিন্তু কখনো উইথড্র হয়নি। হ্যাঁ, রিলিজিয়ানের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস মানুষের কিন্তু তখন থেকেই রয়ে গেছে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, এমন কি আছে রিলিজিয়ানের মধ্যে যে সেই আদিম সমাজের মানুষ থেকে, প্রিমিটিভ সোসাইটি থেকে শুরু করে আজও অব্দি ধর্মে সবার বিশ্বাস কি করে থাকে? ঠিক আছে, এটা একটা বড় প্রশ্ন। ইট ক্যান নট বি গিভেন আপ। হ্যাঁ, কেউ এইরকম হয়নি, এমন কোনো সম্প্রদায় বা এমন কোনো সময়ের কথা আমরা জানতে পারি না যেখানে রিলিজিয়ান বলে কিছু নেই। হ্যাঁ, এরকম কোনো সময়ের কথা আমাদের ইতিহাসে কোনোদিন আমরা জানতে পারি না। ট্রাইং টু গিভিং আপ রিলিজিয়ান উইল ইটসেলফ বিকাম আ রিলিজিয়ান। স্বামীজি খুব ভালো একটা কথা বলছেন, যারা মনে করেন যে রিলিজিয়ান থেকে আমি গিভেন আপ করবো, মানে রিলিজিয়ানকে আমি আর মানি না, সেটা এক প্রকারের রিলিজিয়ানকেই স্বীকার করে নেওয়া। ঠিক আছে, মানে যারা বলে যে আমি রিলিজিয়ান থেকে গিভ আপ করলাম, আমি রিলিজিয়ানকে মানি না, ধর্ম আমাকে কিছু দেয় না, ঠিক আছে, আমি ধর্মকে মানি না, স্বামীজি বলছেন যে এই যে আমরা বলছি ধর্মকে মানি না, সেটা এক প্রকারের ধর্মের অস্তিত্বকেই আমাদের কাছে বারবার করে প্রমাণ করছে। এটা ইউনিভার্সাল রিলিজিয়ানে স্বামীজি দীর্ঘায়িত আলোচনা করেছেন, আমি বলবো। দ্যাট অলসো প্রুভ ইটস নেসেসিটি, এবং এটাও কিন্তু রিলিজিয়ানের একটা নেসেসিটিকেই প্রুভ করে।
Thirdly, the historical fact of the survival of religion itself is an evidence of its necessary character. এই যে সেই প্রিমিটিভ সোসাইটি থেকে শুরু করে আদিম সমাজ থেকে শুরু করে এই যে রিলিজিয়ান সার্ভাইভ করে গেছে, কোনো কিছু কিন্তু এরকম ভাবে সার্ভাইভ করেনি। প্রকৃতিতে আমরা দেখেছি বিবর্তনের সঙ্গে সঙ্গে কত পশু কত পাখি সব হয়তো বিবর্তনের সাথে সাথে নষ্ট হয়ে গেছে, নতুন প্রজাতির পাখি উঠে এসেছে, পশু উঠে এসেছে, মানুষের শারীরিক বিকাশ চেঞ্জ হয়েছে, মানুষের ফিজিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেছে সার্ভাইভাল অফ রিলিজিয়ান, সেই প্রিমিটিভ সোসাইটি, সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম, হ্যাঁ ফেটিশ মতবাদ, হ্যাঁ যে কনসেপ্ট তখনেরও লোকের মনের মধ্যে ছিল, আজও লোকের মনের মধ্যে ওই একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর মানুষ সেই দিনও তার কোনো উত্তর পায়নি এবং আজও মানুষ তার উত্তর পায়নি। তবুও তার ধর্মের প্রতি যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা কিন্তু তার দিন দিন বেড়েই চলেছে এবং ধর্মের প্রতি তার যে বিশ্বাস, সেই বিশ্বাসও কিন্তু তার দিনে দিনে বেড়েই চলেছে। হ্যাঁ, এই যে রিলিজিয়ানের যে সার্ভাইভাল, রিলিজিয়ান সার্ভাইভ করে গেছে সেই প্রিমিটিভ সোসাইটি থেকে শুরু করে, তার মানে রিলিজিয়ানের মধ্যে এমন কিছু তো রয়েছে যে কারণে কিন্তু এই ধর্ম সার্ভাইভ করে গেছে। ধর্মের যে আমাদের মনের মধ্যে ধর্মের যে মানে প্রত্যয়টা আমাদের রয়েছে, সেটা কোনো না কোনো ভাবে মানুষের মনের মধ্যে সেটা সার্ভাইভ করেছে, কোনোদিন কিন্তু সেটা নষ্ট হয়নি। Political or social organizations remain prominent for some time and then they pass out. বলছে আমরা সমাজে এত বিবর্তন দেখেছি, হ্যাঁ এই বিবর্তনের সঙ্গে সঙ্গে সোশ্যাল প্রচুর ইনস্টিটিউশন, সোশ্যাল প্রচুর অ্যাসোসিয়েশন, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, এগুলো কোনো কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠেছে, আবার কোনো কোনো সময় আমরা দেখেছি যে এগুলো সবই পাস আউট হয়ে গেছে। একটা টাইমে এইরকম দেখেছি যে মোনার্কি বা রাজতন্ত্র, পুরো পৃথিবী রাজতন্ত্রের দ্বারা পরিচালিত হতো, রাজার দ্বারা পরিচালিত হতো। এখন দেখছি ডেমোক্রেসির দ্বারা পরিচালিত হয়, গণতন্ত্রের দ্বারা পরিচালিত হয়। তার মানে সময়ে সময়ে কিছু জিনিস সামনে এসেছে, আবার কিছু কিছু সময় কিন্তু সেগুলো পাস আউট হয়ে গেছে। বাট রিলিজিয়ানস হ্যাভ কন্টিনিউড টু লিভ থ্রু অল সার্কামস্টান্সেস। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে কোনো ধরনের সার্কামস্টান্সেসে রিলিজিয়ান কিন্তু একটা কন্টিনিউ ভাবে সেই প্রিমিটিভ সোসাইটি থেকে আজ অব্দি রিলিজিয়ান কিন্তু কন্টিনিউয়াসলি একটা মানে ফ্লোতে, হ্যাঁ এগিয়ে চলেছে। হ্যাঁ, ইভেন দ্য অ্যাডভার্স কেস, মানে সবচেয়ে খারাপ সময়ে, হয়তো যে সময়টাকে বলা যেতে পারে যে রিলিজিয়ানের সবচেয়ে খারাপ সময়, ধর্মের সবচেয়ে খারাপ সময়, সেই সময়ও দেখবো আমরা ধর্ম বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন ধর্মীয় আচার হতে পারে, মানুষের ব্যবহার হতে পারে, আচরণ হতে পারে, তার মধ্যে দিয়ে ধর্ম অন্যভাবে আত্মপ্রকাশ করেছে ভেরি অ্যাডভার্স সিচুয়েশনে। সো রিলিজিয়ান হ্যাজ নেভার বিন ভ্যানকুইশড, মানে রিলিজিয়ান ভ্যানিশ কখনোই হয়নি এই পৃথিবী থেকে বা মানুষের মন থেকে। রিলিজিয়ান ভ্যানিশ হয়নি, হ্যাঁ কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট গতিতে রিলিজিয়ান কিন্তু রয়েই গেছে। আজও মানুষ প্রচন্ডভাবে সবাই কিন্তু ধর্মে বিশ্বাস করে, রিলিজিয়ানে বিশ্বাস করে। whenever it appears that religion is being suppressed, হ্যাঁ কখনো কখনো ইতিহাসে এটা আমাদের পড়তে পড়তে হয়তো মনে হতে পারে যে ধর্ম কোনো কোনো সময় ধর্মকে দাবিয়ে দেওয়া হয়েছে, তাকে মানে সাপ্রেস করে দেওয়া হয়েছে, ইট রিঅ্যাপিয়ার্স ইন সাম ফর্ম অফ অর দ্য আদার। কিন্তু কোনো না কোনোভাবে এই ধর্মই কোনো মানুষের আচরণ চরিত্র, কোনো কালচার, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, তার মধ্যে দিয়ে কিন্তু আত্মপ্রকাশ করে গেছে এই ধর্ম। সুতরাং ধর্মের প্রতি বিশ্বাস সেই প্রিমিটিভ সোসাইটি থেকে আজও কিন্তু মানুষের কমেনি, বরং ধর্মের প্রতি বিশ্বাস কিন্তু মানুষের কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। What can be a better demonstration than this of the fact that religion is a necessary aspect of life? অর্থাৎ এই যে এতগুলো কথা আমি তোমাদের বললাম রিলিজিয়ান সম্পর্কে, এর থেকে আর বেটার ডেমনস্ট্রেশন কি হতে পারে রিলিজিয়ানের নেসেসিটি ব্যাখ্যা করার জন্য? ঠিক আছে, এই সমস্ত কিছু যে পয়েন্টগুলো এখন অবধি আমরা আলোচনা করলাম, স্বামী বিবেকানন্দ বলছেন, হ্যাঁ যে রিলিজিয়ান ইজ আ নেসেসারি অ্যাসপেক্ট অফ লাইফ, তার জন্য এই সংজ্ঞাগুলোই কিন্তু যথেষ্ট। বা এই যে সূত্রগুলো আমি বললাম যে সেই প্রিমিটিভ সোসাইটি থেকে শুরু করে আজও মানুষের মনে রিলিজিয়ান, সবকিছু পরিবর্তন হয়ে গেছে কিন্তু রিলিজিয়ান একটা অদ্ভুতভাবে কন্টিনিউয়াস ফর্মে কিন্তু বিভিন্নভাবে মানুষের মধ্যে কিন্তু রয়ে গেছে। এটাই তো যথেষ্ট রিলিজিয়ানকে আমাদের জীবনের নেসেসারি আসপেক্ট হিসাবে তুলে ধরার জন্য।
খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোও যদি আমাদের জীবনে নেসেসারি আসপেক্ট হয়, তাহলে রিলিজিয়ন অবশ্যই সেগুলো আমাদের সবকিছু তো পূরণ করতে পারে না, এটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেগুলো আমাদের সবকিছু পূরণ করতে পারে না। আমরা তার থেকে হায়ার দ্যান কোনো কিছু আমরা সবসময় কামনা করছি। হ্যাঁ, এবং স্বামীজি বলছেন এই হায়ার কোনো কিছু যে আমি কামনা করছি, হ্যাঁ, সেটা আমাদের স্যাটিসফ্যাকশন দিচ্ছে, আমাদের স্যাটিসফাই করছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, আমাদের মেন্টাল আর স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশন দিচ্ছে, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম আমাদের স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশন দিচ্ছে। ঠিক আছে, স্পিরিচুয়াল স্যাটিসফ্যাকশন আরো আলোচনা করছি। তাহলে এখন অব্দি আমরা যেটা প্রথম পোর্শনে আলোচনা করলাম সেটা হচ্ছে রিলিজিয়ন অ্যাজ আ নেসেসারি আসপেক্ট অফ লাইফ। এবং রিলিজিয়ন এসেছেই বেসিক্যালি, মানুষ সবসময় তার ডেস্টিনিকে পরিবর্তন করার তার যে ইচ্ছা বা ডেস্টিনিকে জানার যে ইচ্ছা। হ্যাঁ, এই যে জ্যোতিষী এত কেন পপুলার হয়েছে? জ্যোতিষী পপুলার হয়েছে এই কারণে, মানুষের তার ডেস্টিনিকে জানার বড় ইচ্ছা। কবে আমি মারা যাব, আমার চাকরি কবে হবে, আমার বিয়ে কবে হবে। যে মানুষ জানে যে ভবিষ্যৎকে কেউই কিন্তু কখনো জানতে পারে না, এটা জানা কখনো সম্ভব নয়। কিন্তু ওই যে যেটা মানুষ জানতে পারে না সেটাকে জানার প্রতি মানুষের প্রচন্ড আকাঙ্ক্ষা, ধরো, এবং এই আকাঙ্ক্ষাই মানুষকে কিন্তু এই ডেস্টিনিকে জানার, ডেস্টিনিকে পরিবর্তন করা, হ্যাঁ, যেটা মানুষ জানে সে কোনোদিন পারবে না, সেটাকে করার যে চেষ্টা, তার থেকেই স্বামী বিবেকানন্দ বলছেন সেইখান থেকেই মানুষের কিন্তু রিলিজিয়ানের জন্ম, সেখান থেকেই ধর্মের জন্ম। এরপর সেকেন্ড পয়েন্টে স্বামীজি অরিজিন অফ রিলিজিয়ান নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, ওই যে আমরা ফিলোসফি অফ রিলিজিয়ানে যে আলোচনা করেছিলাম যে ধর্মের উৎপত্তি কি করে হয়, বিভিন্ন রকম সংজ্ঞা সেখানে আমরা দেখেছিলাম, অ্যানথ্রোপোলজিক্যাল ভিউ, সাইকোলজিক্যাল ভিউ, ধর্মের উৎপত্তি কি করে হচ্ছে। স্বামীজিরও একটি নিজস্ব ব্যাখ্যা রয়েছে ধর্মের উৎপত্তি সম্পর্কে। আজকের ক্লাসে আমরা কিন্তু এই অরিজিন অফ রিলিজিয়ান নিয়ে আমরা আলোচনা করব। Vivekananda is interested in the problem of origin of religion, not so much to find an exact solution of the problem as to determine the general nature of the religion. হ্যাঁ, স্বামীজি রিলিজিয়ন কাকে বলে বা ধর্ম কাকে বলে এবং ধর্মের সাধারণ বৈশিষ্ট্য কি, এইটা আলোচনা করতে গিয়ে স্বামীজি কিন্তু বলেছেন যে এই ধর্ম কি সেটা আলোচনা করতে গেলে অবশ্যই কিন্তু ধর্মের উৎপত্তি সম্পর্কে আমাদের জানাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, এবং সেখানে কিন্তু তিনি ধর্ম দার্শনিকদেরই শরণাপন্ন হয়েছেন। ধর্ম দার্শনিকরা ধর্মের উৎপত্তি সম্পর্কে যে মতগুলো পোষণ করেছেন, সেইখান থেকেই স্বামীজি কিন্তু তার সারমর্মটা সেইখান থেকেই কিন্তু তিনি তুলে এনেছেন খুব ইন্টারেস্টিং ভাবে। আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বারবার করে যখন আমি তোমাদের স্বামী বিবেকানন্দ পড়েছি, আমার খুবই ভালো লাগছে। স্বামী বিবেকানন্দ মনে হচ্ছে এর মধ্যে একটা ইউনিকনেস আছে, একটা ইউনিকনেস, আলাদা কোনো কিছু রয়েছে স্বামীজির দর্শনের মধ্যে। হ্যাঁ, এবং তিনি কিন্তু নেচার অফ রিলিজিয়ানের আলোচনার প্রসঙ্গে তিনি কিন্তু অবশ্যই ভাবে অরিজিন অফ রিলিজিয়ান বা ধর্মের উৎপত্তি নিয়ে তিনি আলোচনা করছেন। তিনি মনে করছেন, এবার খেয়াল করে দেখো তোমরা আগের ক্লাসগুলো মনে করো, হি ফিলস দ্যাট টু থিওরিজ রিগার্ডিং দ্য অরিজিন অফ রিলিজিয়ান হ্যাভ গেইনড অ্যাকসেপ্টেন্স অ্যামং স্কলার্স। বলছে ধর্মের উৎপত্তি সম্পর্কে তো আমরা অনেক মত পেয়েছি, তার মধ্যে বেসিক্যালি দুটো মত অরিজিন অফ রিলিজিয়ানে ধর্মের উৎপত্তি প্রসঙ্গে দুটো থিওরি আছে, যে দুটো থিওরি কিন্তু যারা স্কলার পার্সন আছে, যারা এটা নিয়ে পড়াশোনা করে, তাদের কাছে কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে দুটো থিওরি। এবং এই দুটো থিওরি কি? এবং এই দুটো থিওরি হচ্ছে, ওয়ান ইজ দ্য স্পিরিট থিওরি অফ রিলিজিয়ান and other believes the religion originates in the apprehension of the extraordinary or the supernatural. বলছে রিলিজিয়ানের উৎপত্তি সম্পর্কে অনেক মত থাকলেও দুটো মত কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে স্কলারসদের কাছে। কি কি দুটো মত? একটা হচ্ছে স্পিরিট থিওরি। স্পিরিট থিওরি মানে হচ্ছে স্পিরিটের দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে, আত্মা, হ্যাঁ, অ্যানিমিজম। ঠিক আছে, সর্বপ্রাণবাদ। আমরা একদম প্রথমে ধর্মের উৎপত্তি সম্পর্কে একদম প্রথমে অ্যানথ্রোপোলজিক্যাল মতের মধ্যে আমরা অ্যানিমিজমের থিওরি পড়েছিলাম, সর্বপ্রাণবাদ। হ্যাঁ, সবকিছুতে প্রাণের অস্তিত্ব আছে, ইনক্লুডিং আমাদের জড় পদার্থও জড় নয়, তার মধ্যেও প্রাণের অস্তিত্ব আছে। এটা কিন্তু আমরা অ্যানিমিজম থিওরিতে আমরা পড়েছিলাম যে স্পিরিটের দ্বারা এই জগৎ পরিচালিত হয়। হ্যাঁ, এটাকে বলা হয় দ্য স্পিরিট থিওরি অফ রিলিজিয়ন। হ্যাঁ, যে মানে স্পিরিটের দ্বারা জগৎ পরিচালিত হয়। পরবর্তীকালে দেখা গেল এই স্পিরিট থিওরি ধীরে ধীরে, হ্যাঁ, পূর্বপুরুষদের স্পিরিটে গিয়ে পরিণত হচ্ছে।
পূর্বপুরুষ মানে হচ্ছে আমরা যারা মৃত হয়ে যাচ্ছে তাদের আত্মাকে এখানে স্পিরিট হিসাবে তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে সেই আত্মাগুলো কিন্তু আমাদের বিভিন্ন জড় পদার্থকে কেন্দ্র করে থাকে। এই ধরনের কনসেপ্ট কিন্তু সেই সময় দেখা যাচ্ছে এবং এগুলোর কিন্তু একটা ইভলিউশন হচ্ছে, এই থিওরিগুলোর ইভলিউশন হচ্ছে, আমি আলোচনা করছি। তার মানে আমরা বুঝলাম যে ওয়ান ইজ দ্য স্পিরিট থিওরি অফ রিলিজিয়ান, যেখানে বলা হচ্ছে স্পিরিটের দ্বারা, হ্যাঁ, এই জগৎ পরিচালিত হচ্ছে। স্পিরিট মানেই হচ্ছে প্রাণ, সবকিছুর মধ্যে প্রাণের অস্তিত্ব আছে এবং এইখান থেকেই একটা ধর্মের প্রতি মানে ধর্মের প্রতি আগ্রহ মানুষের বাড়ছে। আর আরেকটা বিলিফ আমরা তো এটা দেখতে পেয়েছি যে ভয় থেকে ধর্মের উৎপত্তি। ভয়, কি ভয়? প্রশ্ন হচ্ছে কি ভয়? এক্সট্রা অর্ডিনারি পাওয়ারকে ভয়, সুপার ন্যাচুরাল পাওয়ারকে ভয়। কিরকম, কেন ভয়? মানুষ দেখছে যে সবকিছুকে মানুষ কিন্তু নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারছে না। ঝড় বৃষ্টি ভূমিকম্প, হ্যাঁ, যা 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 প্রকৃতিতে হচ্ছে সবকিছু যে মানুষের দ্বারা চেঞ্জ হওয়ার নয়। হ্যাঁ, কোনো এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে। এক্সট্রা অর্ডিনারি বলতে এটা বলা হচ্ছে যে তাকে তুমি পরিবর্তন করতে পারবে না এমন কোনো পাওয়ার আছে। হ্যাঁ, সেই পাওয়ারকে মানুষ ভয় পেতে শুরু করেছে। প্রাকৃতিক শক্তি, সেই সময় সেটা ছিল প্রাকৃতিক শক্তি। মানুষ যেহেতু প্রকৃতিতে বাস করছে, ঘরবাড়ি মানুষের ছিল না, হঠাৎ করে যদি বৃষ্টি হয় অনেক মানুষ একসঙ্গে মারা যাবে, হঠাৎ করে যদি বন্যা হয়, হঠাৎ করে যদি ভূমিকম্প হয়, প্রচুর মানুষ একসাথে মারা যেতে পারে এবং মানুষ দেখছে কোনোভাবেই এই প্রাকৃতিক শক্তিগুলোকে সে রোধ করতে পারছে না। সে জানতেই পারছে না, তার আগের মুহূর্ত অব্দি সে জানতে পারছে না যে পরের মুহূর্তে তার ভূমিকম্প হবে। এটাকে সে ভয় পেতে শুরু করলো যে হঠাৎ করে কিন্তু আমার জীবন চলে যেতে পারে এদের দ্বারা। মানে এই শক্তিগুলোর দ্বারা, যে শক্তিগুলোকে আমি কন্ট্রোল করতে পারছি না, সেই শক্তিগুলো কিন্তু এনি টাইম আমার জীবনকে শেষ করে দিতে পারে, আমার কিন্তু মৃত্যু হতে পারে। এই ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার, এই ধরনের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার কে মানুষ ভয় পেত। আজও মানুষ ভয় পায়। ঠিক আছে, আজও মানুষ ভয় পায়, একটু বাদে মানে ঘটনাটা নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই। এবং এই এক্সট্রা অর্ডিনারি ভয় থেকেই মানুষের ধর্মের প্রতি একটা যে স্পৃহা, হ্যাঁ, সেইখান থেকেই কিন্তু মানুষের উৎপত্তি, আমরা ধর্মের ক্লাসে দেখেছি। তার মানে ওয়ান পার্টি মেনটেন্স দ্যাট অ্যানিমিজম অর সাম ফর্ম অফ স্পিরিট ওরশিপ লাইক অ্যানসেস্টার ওরশিপ ইজ দ্য অরিজিন অফ রিলিজিয়ন। আমরা এটা দেখেছি যে পূর্বপুরুষদের আত্মাকে পুজো করা, প্রেতাত্মা থিওরি, প্রেতাত্মা থিওরি, হার্বার্ট স্পেন্সারের প্রেতাত্মা থিওরি। হ্যাঁ, আমরা দেখেছি যে অ্যানসেস্টার্স অর্থাৎ যারা আজকে মারা গেল, তার মানে তার আত্মাটা কোথায় গেল? ঠিক আছে, তার আত্মা, আত্মা কোথায় গেল? ঠিক আছে, আত্মাটা কার মধ্যে আছে? এই এই আত্মার প্রতি বা আত্মাকে জানার প্রতি, মৃত্যুর পরকে জানার প্রতি মানুষের বড় আগ্রহ। ঠিক আছে, বড় আগ্রহ। যে যে জিনিসগুলো মানুষ তার সেন্স অর্গানের মাধ্যম দিয়ে পাবে না, কোনোদিনই জানতে পারবে না, কারণ মানুষের সেন্স অর্গান চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং মন। হ্যাঁ, এবং মানুষ যা জানে এই পৃথিবীতে, মানুষ যা জানে সবকিছু কিন্তু তার সেন্স অর্গানের মধ্যে দিয়েই জানে। যা কিছু আমরা জানতে পারি সেন্স অর্গানের মধ্যে দিয়েই জানতে পারি। কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকটা মানুষের একটা ডিমান্ড হচ্ছে এমন কিছু জানবো যেটা আমি সেন্স অর্গানের মাধ্যম দিয়ে পাই না। এই এই সব কিছুর প্রতি জানার মানুষের কিন্তু প্রচন্ড আগ্রহ। এমনকি মৃত্যুর পর কি হয় এটা জানার প্রতি মানুষের তো চরম আগ্রহ। এখনো কিন্তু সেই আগ্রহের কারণেই মেটাফিজিক্স নামক যে একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ কিন্তু আজও রয়েছে। মেটাফিজিক্স মানেই কি, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে কি আছে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে কি হয়, আমার চোখের দেখার এই চোখের দেখার বাইরেও যে কোনো দেখা আছে, আলাদা দেখা, যে দেখা চোখ দিয়ে দেখা যায় না, তাকে দেখার প্রতি মানুষের বড় আগ্রহ। ঠিক আছে, এবং এই কারণেই, হ্যাঁ, মৃত্যুর পর আমার আত্মাটা কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ, এই এই কনসেপ্ট থেকেই কিন্তু অ্যানসেস্টার্স ওরশিপ, আমাদের যারা পূর্বপুরুষ অ্যানসেস্টার, তাদের আত্মা, তাদের আত্মাকে ওরশিপ, তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার মানুষের যে চেষ্টা, এটা থেকেও কিন্তু ধর্মের উৎপত্তি হয়েছে, যেটা সর্বপ্রাণবাদ পরবর্তীকালে কিন্তু অ্যানসেস্টার ওরশিপে গিয়ে পরিণত হয়েছে। অ্যান্ড দ্য আদার পার্টি মেনটেন্স দ্যাট রিলিজিয়ন অরিজিনেটস ইন দ্য অ্যাওয়ারনেস অফ দ্য ট্রিমেন্ডাস পাওয়ার অফ দ্য ফোর্সেস অফ নেচার। হ্যাঁ, মানুষ যখন সচেতন হয়েছে, ট্রিমেন্ডাস পাওয়ার, নেচারের যে একটা ট্রিমেন্ডাস পাওয়ার রয়েছে, একটা ফোর্স রয়েছে, যে ফোর্সের কাছে সে সবসময় নতি স্বীকার করেছে, কোনোদিনই কিন্তু সেই ফোর্সকে সে পরিবর্তন কোনোভাবেই করতে পারেনি। হ্যাঁ, এইটার প্রতি যখন থেকে তার অ্যাওয়ারনেস এসেছে এই এক্সট্রা অর্ডিনারি ফোর্সের প্রতি বা সুপার ন্যাচারাল ফোর্সের প্রতি, তখন থেকেও কিন্তু চরমভাবে মানুষের ধর্মের প্রতি, ধরো, মানে চাহিদা বেড়েছে, এটা কিন্তু বলাই যায়। দাস
One party says that ancestor worship is the beginning of the religion, তার মানে একতরফা এটা বলছে, এক ধরনের স্কলাররা এটা মানতে রাজি যে এই ধরনের সর্বপ্রাণবাদ, প্রেতাত্মাবাদ, হ্যাঁ, এই কনসেপ্ট থেকে ধর্মের উৎপত্তি, অ্যানসেস্টার ওরশিপ থেকে ধর্মের উৎপত্তি। ঠিক আছে, কিরকম ভাবে আমরা এটাও দেখেছিলাম সেখানে ধর্মের ক্লাস করতে গিয়ে, যে অ্যানসেস্টারদের যে আত্মা, আত্মা এমনি এমনি থাকতে পারবে না। তার মানে সেই আত্মা কোনো জড় পদার্থকে কেন্দ্র করে থাকবে। সেটা হতে পারে কোনো পাহাড়, কোনো একটা পাথর হতে পারে, কোনো একটা সবজি হতে পারে, কোনো একটা মূর্তি হতে পারে, যা হোক। এবার মানুষ তখন থেকে কিন্তু বিভিন্ন জড় পদার্থকে, মানুষ কি করলো, জড় পদার্থকে তুষ্ট করার চেষ্টা করলো, তাকে পুজো করার চেষ্টা করলো। কেন মানুষ জড় পদার্থকে পুজো করার চেষ্টা করলো? কারণ মানুষ ভাবলো যে ওই জড় পদার্থগুলোর মধ্যেই কিন্তু ওই অ্যানসেস্টার্সদের যে ইয়ে রয়েছে, হ্যাঁ, তার যে মানে স্পিরিটটা রয়েছে, সেটা ওর মধ্যে আছে। ঠিক আছে, এই কনসেপ্ট কিন্তু অ্যানসেস্টার ওরশিপে আমরা অলরেডি দেখেছি। অ্যান্ড আদার সেজ দ্য নেচার ওরশিপ ইজ দ্য বিগিনিং। হ্যাঁ, আর আদার একটা পার্টি আমরা দেখলাম যে নেচারের যে স্পিরিট, তাকে ভয়, হ্যাঁ, তাকে ভয় থেকেই কিন্তু সে নেচারকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসা না, তার প্রতি একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় নেচারের প্রতি কিন্তু তার রয়েছে। এই জন্য সে নেচারের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছে, নেচারকে তুষ্ট করতে চাইছে। না বাবা, হঠাৎ করে কিন্তু ঝড় হয়েও না, বৃষ্টি হয়েও না, হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আমি মারা যাব, আমার পুরো পরিবার মারা যাবে। এই থেকে কিন্তু সে নেচারের সাথেও কিন্তু তার একটা ওরশিপের জন্যও কিন্তু ধর্মের বিগিনিং হয়েছে বা উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। বিবেকানন্দ সেজ দ্যাট ইফ উই কম্পেয়ার দ্য টু ভিউজ, বিবেকানন্দ কম্পেয়ার করেছেন দুটো ভিউজকে, একটা হচ্ছে সর্বপ্রাণবাদকে, একটা হচ্ছে অ্যানসেস্টার ওরশিপকে, আর আর একটা হচ্ছে নেচার ওরশিপকে। তিনি কম্পেয়ার করে এটা দেখছেন, উই ফাইন্ড দ্যাট দেয়ার ইজ এ কমন এলিমেন্ট। বলছি এই দুটোর মধ্যেই একটা কমন এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, তোমরাও তোমরাও কোনোদিন হয়তো এত মানে ভেতর থেকে কোনোদিন ভেবে দেখোনি, খুব সুন্দর পয়েন্ট। হ্যাঁ, উই ফাইন্ড দ্যাট দেয়ার ইজ আ কমন এলিমেন্ট ইন বোথ অফ দেম। বলছে এই অ্যানসেস্টার ওরশিপ আর নেচার ওরশিপ এর মধ্যে একটা কমন এলিমেন্ট আছে, অ্যান এলিমেন্ট হুইচ ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান ইদার অফ দেম। বলছে এদের দুজনের থেকে এই কমন এলিমেন্টটা যেটা বেরোচ্ছে, সেটা মোর ফান্ডামেন্টাল, আরো অনেক বেশি মৌলিক একটা মত এই দুটো মতের মধ্যে থেকে কিন্তু আসছে। ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড হুইচ ইন রিয়ালিটি এক্সপ্রেস ইটসেলফ ইন বোথ অফ দেম। মানে এই দুটো বিষয়কেই ওই একটা কমন এলিমেন্টের মাধ্যমেই তাকে ব্যাখ্যা করা যায়। এবং স্বামী বিবেকানন্দ কি বলছেন? বিবেকানন্দ কলস দ্যাট এলিমেন্ট, এবং এই এলিমেন্টকে, এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দ্য স্ট্রাগল টু ট্রান্সেন্ড দ্য লিমিটেশনস অফ দ্য সেন্সেস। এই লাইনটা তুলে, দ্য স্ট্রাগল টু ট্রান্সেন্ড দ্য লিমিটেশন অফ দ্য সেন্সেস। অর্থাৎ দুটো ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে যে মানুষ সবসময় তার সেন্স অর্গানের যে লিমিটেশনটুকু রয়েছে, মানুষ সবসময় তার লিমিটেশনের ঊর্ধ্বে ওঠার জন্য কন্টিনিউয়াসলি মানুষ স্ট্রাগল করে চলেছে, কন্টিনিউয়াসলি মানুষ সংঘর্ষ করে চলেছে। মৃত্যুর পর কি হয় সেটা তুমি সেন্স অর্গানের মাধ্যম দিয়ে জানতে পারবে না। ঠিক আছে, আমরা জানি মৃত্যুর পর কি হয়, সেটা আমি সেন্স অর্গানের মাধ্যম দিয়ে জানতে পারবো না, কিন্তু কন্টিনিউয়াসলি মানুষের কিন্তু সেটাই জানার ইচ্ছা। মৃত্যুর পর আত্মা কোথায় যাচ্ছে, মৃত্যুর পর আদৌ আত্মা আছে কি না, আত্মা কাকে আশ্রয় করে থাকে, যেগুলো তুমি সেন্স অর্গানের মধ্যে দিয়ে জানবে না, সেই জিনিসগুলোকে মানুষের জানার বড় আগ্রহ। এবং দ্য স্ট্রাগল টু ট্রান্সেন্ড দ্য লিমিটেশন অফ দ্য সেন্সেস। বলছে মানুষের সেন্সেসের যে লিমিটেশন, মানুষ সবসময় তাকে অতিক্রম করে যাওয়ার মানুষের একটা প্রচেষ্টা এবং মানুষের একটা স্ট্রাগল বা সংঘর্ষ। এটাই কিন্তু তিনি বলছেন অ্যানসেস্টার ওরশিপেরও এটাই কারণ, আবার নেচার ওরশিপেরও কিন্তু এটাই বড় কারণ। মানুষ সবকিছুর ঊর্ধ্বে, সেন্স অর্গানগুলোর ঊর্ধ্বে সবসময় মানুষ কিন্তু উঠতে চায়। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড বোথ অ্যানসেস্টার ওরশিপ অ্যান্ড নেচার ওরশিপ। এটাই হচ্ছে মেন বড় কারণ বলে তিনি মনে করছেন। ম্যান রিমেন্স অ্যাক্টিভ থ্রু আউট দ্য লাইফ। হ্যাঁ, আমরা জানি। এইখানেই আমার একটা বড় প্রশ্ন আছে, যে এটা আমরা আজকে ক্লাসের শেষে বলবো, সবাই থাকবে আশা করি। ম্যান রিমেন্স অ্যাক্টিভ থ্রু আউট দ্য লাইফ। আমরা আমাদের সারা জীবন ধরে অ্যাক্টিভ থাকি, বিভিন্ন রকম কাজ করি। আজই আমি তোমাদের এখানে পড়াচ্ছি, হ্যাঁ, একটু বাদে হয়তো ক্লাসটা শেষ হলে আমি খাবো, তারপরে আমি ঘুমাবো, কালকে সকালে উঠবো, কলেজে যাব, হ্যাঁ, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে আমরা থাকি। হঠাৎ করে সাডেনলি হি ডাইজ, হঠাৎ করে দেখছি আমি মারা গেছি। হতেই পারে, উইদিন আ সেকেন্ড, উইদিন আ ফ্র্যাকশন সেটা ঘটতে পারে যে আমি মারা যেতে পারি। ঠিক আছে, যে ম্যান রিমেন্স অ্যাক্টিভ থ্রু আউট দ্য লাইফ, যে মানুষটা এখনই এত বেশি অ্যাক্টিভ ছিল, এক সেকেন্ডের মধ্যে মানুষ মারা গেল, সাডেনলি হি ডাইজ।
দ্য প্রিমিটিভ ম্যান কুড অফার নো এক্সপ্লানেশন ফর দিস ফেনোমেনা। এই এই আদিম সমাজের মানুষ কেন, এখানে আদিম সমাজের মানুষের কথা স্বামীজি বলছেন, শুধু আদিম সমাজের মানুষ নয়, বর্তমান সমাজের মানুষও কিন্তু এর উত্তর খুঁজে পাচ্ছে না। মানুষ অসহায়। মানুষ এই যে ডেস্টিনি, সাডেন মৃত্যু, তার একটা ডেস্টিনি, মৃত্যু একটা আলটিমেট ডেস্টিনি বলতে পারো। তার মানুষ তার মৃত্যুর কথা কখনো জানতে পারে না। আজ হবে, কাল হবে, দুদিন পর হবে, না 100 বছর পর হবে, সে তার মৃত্যুর কথা কখনো জানতে পারে না। ঠিক আছে, মৃত্যুর কথা যেহেতু জানতে পারে না, ঠিক আছে, এটার প্রতি কিন্তু মানুষের বড় আগ্রহ। এর এর কোনো এক্সপ্লানেশন মানুষ কিন্তু কখনো খুঁজে পায়নি। দ্য প্রিমিটিভ ম্যান কুড অফার নো এক্সপ্লানেশন ফর দিস ফেনোমেনা। এই ফেনোমেনার কোনো এক্সপ্লানেশন আদিম সমাজের মানুষও যেমন এই এক্সপ্লানেশন পায়নি কখনো, আজও সমাজের মানুষ কিন্তু এই এক্সপ্লানেশন পায় না। বিকজ হিজ সেন্সেস কুড নট অ্যাপ্রিহেন্ড দ্য রেলম বিয়ন্ড ডেথ। কারণ আমাদের যে সেন্স অর্গান, সেটা কখনোই কিন্তু আমাদের, ধরো আমরা ডেথের পরে কি হবে, সেটা আমাদের সেন্স অর্গান কখনো আমাদের জানান দেয় না। এটা আমরা কোনোদিন জানতেই পারি না। অ্যান্ড হি বাট ম্যান, হি ওয়ান্টেড টু হ্যাভ আ গ্লিম্পিশ অফ হোয়াট রিমেইনড দেয়ার আফটার দ্য বডি ওয়াজ ডিজলভ। কিন্তু হ্যাঁ, আমরা সবসময় এটা জানতে চাই যে সত্যি সত্যি আমাদের মৃত্যুর সময় যখন আমাদের পুরো বডি ডিজলভ হয়ে যায়, ঠিক আছে, তারপরে আমাদের কি হয়, সেটাকে জানার আমাদের বড় আগ্রহ। তার একটা সামগ্রিক চিত্র চোখের সামনে থাকবে, একটা গ্লিম্পিশ অফ হোয়াট রিমেন্ড দেয়ার আফটার, তারপরে কি রিমেন, কি থাকছে, হ্যাঁ, সেটা জানার প্রতি কিন্তু আমাদের বড় আগ্রহ, যেটা কিন্তু আমাদের সেন্স অর্গান কিন্তু কখনো আমাদের জানান দেয়ই না। অ্যান্ড অ্যানসেস্টার ওরশিপ ওয়াজ অ্যান এক্সপ্রেশন অফ দ্যাট উইশ। এবং প্রত্যেকটা মানুষের এই যে উইশ, এই যে মানুষের ইচ্ছা, মৃত্যুর সময়কে বা মৃত্যুর পরকে জানার ইচ্ছা, ঠিক আছে, এই উইশ থেকেই কিন্তু বলতে পারো এই অ্যানসেস্টার ওরশিপ মানে হচ্ছে পূর্বপুরুষদের আত্মাকে, হ্যাঁ, আত্মার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা। হ্যাঁ, প্ল্যানচেটের মাধ্যমে আমরা কি বলি, বলি না, প্ল্যানচেট একটা প্রক্রিয়া, প্ল্যানচেটের মাধ্যমে আত্মার সঙ্গে সরাসরি ওরশিপ করা যায় বা সম্পর্ক স্থাপন করা যায়। যাকে খুশি তুমি তোমার প্ল্যানচেটে ডাকতে পারবে না, অ্যানসেস্টারদেরই তুমি কিন্তু তোমার ওরশিপ প্ল্যানচেটের মাধ্যমে ডাকতে পারবে। তার মানে এটা অ্যানসেস্টার ওরশিপ। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে মানুষের ওই যে মৃত্যুর পরকে জানার যে আগ্রহ বা ইচ্ছা, এটা থেকেই কিন্তু এই অ্যানসেস্টার ওরশিপের যে কনসেপ্ট, এটা কিন্তু ধর্মতে এসেছে। Likewise, nature worship was an attempt to understand the working behind the force of nature. বলছে এই যে নেচারকে ওরশিপ করা, নেচারের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার যে চেষ্টা, এটাও একটা অ্যাটেম্প। কিরকম অ্যাটেম্প? সেটা হচ্ছে এই যে এই নেচার কিভাবে কাজ করছে, হ্যাঁ, সেটা কিন্তু তুমি তোমার সেন্স অর্গানের মাধ্যমে জানতে পারো না। হঠাৎ হঠাৎ নেচারে কি করে এত পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, সেটাকে তুমি কোনোদিন তাকে অপ্রতিরোধ্য, সেটা তুমি কোনোভাবেই সেটাকে কন্ট্রোল করতে পারবে না। কেন? মানুষ, ওই যে মানুষ যেটাকে কন্ট্রোল করতে পারছে না, তাকে কন্ট্রোল করার মানুষের বড় ইচ্ছা। এবং সেইখান থেকে কিন্তু নেচারের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা, ওরশিপ করা, এ ফেনোমেনা দ্যাট ওয়াজ নট এভিডেন্ট টু দ্য সেন্সেস। এবং এই ফেনোমেনা তোমার সেন্সাসের কাছে বা সেন্স অর্গানের কাছে কোনো এভিডেন্স তোমার নেই, প্রমাণ তোমার কাছে নেই। সেন্স অর্গানের মাধ্যম দিয়ে তাকে তুমি জানতে পারবে না। মানুষের মৃত্যুর পরে কি হয়, সেটাও যেমন তুমি তোমার সেন্স অর্গানের মাধ্যমে জানতে পারবে না, তেমনি ভাবে তোমার মানে নেচার কি করে এই কাজগুলো করছে, নেচারের যে পাওয়ার বা নেচারের যে শক্তি, এটাও তুমি তোমার সেন্স অর্গানের মাধ্যমে এই জীবনেও তুমি কোনোদিন জানতে পারবে না। Thus, it is clear that in both the cases an attempt had been made to go beyond the capacity of the senses. এবং এই দুটো কেস থেকে আমরা এই সিদ্ধান্ত মোটামুটি ভাবে নিতে পারি যে আমাদের মানুষের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এটা, সব সময় আমাদের সেন্স অর্গানের যে ক্যাপাসিটি, সেন্স অর্গানের তো একটা ক্যাপাসিটি আছে। প্রত্যেকটা পশুর মধ্যে, প্রাণীর মধ্যে সেন্স অর্গান রয়েছে, মানুষেরও রয়েছে, সেন্স অর্গানের ক্যাপাসিটি আছে। আর মানুষের সবসময় ইচ্ছা হচ্ছে এই ক্যাপাসিটির ঊর্ধ্বে চলে যাওয়া, গোয়িং বিয়ন্ড, হ্যাঁ, টু ক্যাপাসিটি অফ দ্য সেন্সেস। হ্যাঁ, এবং এইখান থেকেই কিন্তু স্বামীজি মনে করছেন ধর্মের উৎপত্তি। মানুষ যদি তার শুধুমাত্র সেন্সাসের ওপরে নির্ভর করে থাকতো, হতো না এরকম। হ্যাঁ, আসছি ধীরে ধীরে, আরো আসছি, খুব ইন্টারেস্টিং, তোমাদেরও আশা করি খুব ভালো লাগছে ক্লাসটা। বিবেকানন্দ টেক্স দ্য স্পেসিফিক এক্সাম্পলস, এবং এইটা বিবেকানন্দ এক খুব সুন্দর স্পেসিফিক দুটো এক্সাম্পল নিয়েছেন, হ্যাঁ, যার মাধ্যমে তিনি এই যে মানুষের হঠাৎ করে এরকম চিন্তা হলোই বা কেন যে দেহ থেকে আত্মা আলাদা,
এই এই চিন্তাটাও মানুষের মতে, এই প্রিমিটিভ সোসাইটির মানুষের কাছে কেন হলো, যে দেহটাই আমাদের সব নয়, দেহের বাইরেও কিছু আছে, এটা মানুষের মাথাতেই বা এলো কেন? তার জন্য কিন্তু স্বামীজি স্পেসিফিক কিছু এক্সাম্পলস দিয়েছেন। এবং সেই এক্সাম্পলসটা হচ্ছে এটা, যে বিবেকানন্দ টেক্স দ্য স্পেসিফিক এক্সাম্পলস অফ ড্রিম। হ্যাঁ, স্বপ্ন। হ্যাঁ, স্বপ্নের একটা এক্সাম্পল তিনি এখানে নিয়েছেন, অ্যান্ড সেজ দ্যাট ইট ইজ কোয়াইট প্রবাবল দ্যাট দ্য ফার্স্ট গ্লিম্পিশ অফ রিলিজিয়ান মাইট হ্যাভ কাম থ্রু ড্রিমস। অর্থাৎ তিনি বলছেন এই যে সর্বপ্রাণবাদের যে থিওরি, মানে প্রাণ, দেহ থেকে প্রাণ যে আলাদা, দেহটাই যে প্রাণ নয়, দেহ থেকে প্রাণ যে আলাদা, এটা কেন মানুষের প্রথম মাথায় এলো? কথা বুঝতে পেরেছো? মানে আত্মা দেহ থেকে আলাদা কেন? তারা তো এটাও ভাবতে পারতো যে আমাদের দেহটাই সব, দেহটাই আত্মা। কোথা থেকে মানুষের এইরকম সে প্রমাণ পেল যে না, দেহের বাইরেও কোনো একটা চেতন সত্তা রয়েছে, যেটা দেহর সাথে অ্যাটাচড নয়, দেহর থেকে আলাদা। এবং স্বামীজি বলছেন এটা মানুষ কোথা থেকে পেয়েছে? বলছে স্বপ্নতে এটা মানুষ পেয়েছে, ড্রিম থিওরিতে এটা, ড্রিমে মানুষ এটা পেয়েছে। কিরকম ভাবে? হ্যাঁ, ইফ মাইন্ড ক্যান গো অন ওয়ার্কিং ইন দ্য স্টেট অফ স্লিপ, অর্থাৎ যখন আমরা ঘুমাই, সাপোজ আমি বলছি যে যখন আমরা ঘুমাই আমরা দেখি যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখছি। ঠিক আছে? স্বপ্ন দেখার সময় কি হয়? স্বপ্ন দেখার সময় আমাদের বডিটা কিন্তু আমাদের বিছানাতেই শুয়ে থাকে। ঠিক আছে? কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরের কোনো একটা সত্তা, সে কিন্তু এই দেহটাকে ছেড়ে দিয়ে, মানে বলতে পারো আমাদের ঘুমন্ত অবস্থা, মানে তিনি বলছেন টেম্পোরারি ডেথ, মানে পার্মানেন্ট ডেথ নয়, তাহলে তো আমাদের আর কোনোদিনই আসতো না। হ্যাঁ, এটা পার্মানেন্ট ডেথ নয়, এটা হচ্ছে টেম্পোরারি ডেথের মতো খানিকটা পরিমাণে, অ্যাপারেন্টলি এটা একটা স্টেট অফ টেম্পোরারি ডেথ, খানিকটা পরিমাণে আমার মৃত্যু হয়েছে। আর আমার বডির মধ্যে থেকে আমার কোনো একটা সত্তা, সে আলাদা কোনো জগতে, আলাদা কোনো জায়গায় চলে গেছে। হ্যাঁ, কিন্তু অদ্ভুতভাবে আমার দেহ এখানেই পড়ে আছে। প্রিমিটিভ সোসাইটির মানুষরা এটা চিন্তা করেছিল। হ্যাঁ, মানে স্বামীজি বলছেন, স্বামীজি ব্যাখ্যা করছেন এটা হতে পারে, স্বামীজি বলছেন এটা এটা কোয়াইট প্রবাবল, এটা হতে পারে যে রিলিজিয়ানের উৎপত্তি স্বপ্ন থেকে, মানুষের স্বপ্ন থেকে। মানে তিনি আরো আগে চলে আসছেন, সর্বপ্রাণবাদেরও কারণটাকে তিনি অনুসন্ধান করে বলছেন যে স্বপ্নের সময় আমার দেহটা বিছানাতেই থাকে। ঠিক আছে, অ্যাপারেন্টলি টেম্পোরারি ডেথের মতো বিছানাতেই থাকে, কিন্তু অদ্ভুতভাবে আমার কোনো একটা সত্তা অন্য কোনো জায়গায় চলে যায়, আমার দেহটা সেখানে যায় না, দেহটা এখানেই পড়ে থাকে। তাহলে আমাদের টেম্পোরারি ডেথ মানে আমাদের ঘুমের সময় যদি এইরকম হয়, হ্যাঁ, তাহলে আমাদের মৃত্যুর সময়ও তো এইরকমও হতে পারে, যে আমার দেহ এখানেই পড়ে আছে, অচেতন অবস্থায় পড়ে আছে, আর আমার যে ভেতরের সত্তা, সেটা অন্য কোনো জায়গায় চলে গেছে। এটাকে ভাবতে অসুবিধাটা কোথায়? স্বপ্নে যদি এরকম টেম্পোরারি ভাবে সেটা ভাবা যায়, তাহলে মৃত্যুর সময় কেন ভাবা যাবে না? স্বামীজি বলছেন প্রিমিটিভ সোসাইটির মানুষরা এটা ভেবেছিল, আদিম সমাজের মানুষরা। ভালো লাইন দেখো, ইফ মাইন্ড ক্যান গো, আমরা আমাদের মন অন্য কোনো জায়গায় চলে গেছে। হ্যাঁ, ইফ মাইন্ড ক্যান গো অন ওয়ার্কিং ইন দ্য স্টেট অফ স্লিপ, হুইচ অলসো বি অ্যাপারেন্টলি অলমোস্ট আ স্টেট অফ টেম্পোরারি ডেথ, দেয়ার ইজ নো রং ইন সাপোজিং দ্যাট ইট ক্যান গো অন ওয়ার্কিং ইভেন ওয়েন দ্য বডি ইজ ডিজলভ ফর এভার। অর্থাৎ আমার বডি যদি ফরএভার ডিজলভ হয়ে যায়, টেম্পোরারি ডিজলভ হচ্ছে না, আমার ফরএভার, আমি মারা গেছি, ঠিক আছে, আমার বডি এখানে পড়ে আছে। হ্যাঁ, এটাকে এটাকে মানতে অসুবিধা কোথায়, বা এটা মানার মধ্যে ভুল কোথায়, যে সেই সময় আমার মন বা আমার ভেতরের যে একটা স্পিরিট বলো, আত্মা বলো, সেটা অন্য কোনো জায়গায় চলে গেছে? স্বপ্নের ক্ষেত্রে যদি সেটা হয়, তাহলে সেটা মৃত্যুর পরে মানতে কোথায় অসুবিধা? আমার বডি, আমার আত্মা, সেটা কেন আমি মানবো? কারণ আমার স্বপ্নই তো আমাকে প্রমাণ করছে যে আমার বডি আমার সব নয়। হ্যাঁ, স্বপ্নের সময় আমার বডি বিছানাতেই থাকে, কিন্তু আমার মন সত্তা অন্য জায়গায় চলে যায়। That, according to Vivekananda, might have suggested to man the idea of the soul and immortality. এবং স্বামীজি মনে করছেন যে এটাই হয়তো মানুষের মনে প্রথম আত্মা সম্পর্কে মানুষের যে চিন্তা ভাবনার জন্ম দিয়েছিল। এই স্বপ্ন নামক যে পদ্ধতি, সেটাই মানুষকে সোল সম্পর্কে বা আত্মা সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিল। এবং ইমমর্টালিটি, দেহর মর্টালিটি আছে, দেহ মারা যায়, কিন্তু আত্মা যে অমর, ইমমর্টাল,
হ্যাঁ, সেটার আইডিয়া কোথা থেকে মানুষ পেয়েছিল? তার মানে এই স্বপ্ন থেকেই মানুষ তখন পেয়েছিল বলে আই স্বামীজি কিন্তু এটা একটা আইডিয়া করছেন। ইট মাইট বি সাজেস্টেড টু ম্যান দ্য আইডিয়া অফ দ্য সোল অ্যান্ড ইমর্টালিটি। এবং এইখান থেকেই মানুষ প্রথম প্রিমিটিভ সোসাইটিতে আত্মা ভাবতে শুরু করেছে। দেখো, আমরা তো সর্বপ্রাণবাদ করেছি, হ্যাঁ, যে সবকিছুর মধ্যে স্পিরিট আছে, অ্যানসেস্টার স্পিরিট আছে, কিন্তু তারও কারণ দেখো স্বামীজি অনুসন্ধান করেছেন। অরিজিন অফ দ্য রিলিজিয়ান প্রসঙ্গে তিনি বলছেন, তাহলে এই আত্মা কেনই বা মানুষের কাছে আলাদা হলো? দেহই তো আত্মা হতে পারতো। হলো না এই কারণে, কারণ স্বপ্নতে মানুষ দেখলো যে তার দেহটা এক জায়গায় এবং তার মনটা কিন্তু সম্পূর্ণরূপে অন্য জায়গায়। হ্যাঁ, এবং সেইখান থেকেই কিন্তু তারা এটা ভাবতে শুরু করলো যে দেহ কিন্তু দেহের মৃত্যু হলেও কিন্তু আত্মার মৃত্যু কিন্তু হয় না। But even here, dreams provide an occasion, a way to man for going beyond the limitation of the senses. এবং এটাও আর একটা জিনিস যে ড্রিম কিন্তু আর একটা জিনিসও, বা স্বপ্ন, আমরা যে স্বপ্ন দেখি সেটা কিন্তু আর একটা জিনিসও প্রমাণ করে যে আমাদের সেন্সেসের বাইরেও কিছু আছে। দেখো, এই স্বপ্ন তো আমরা আমাদের সেন্স অর্গানের মাধ্যম দিয়ে দেখি না। হ্যাঁ, তিনি বলছেন যে এটা তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এর মধ্যে দিয়ে আমি স্বপ্ন দেখছি, তা তো নয়। স্বপ্নের ক্ষেত্রে তো এটা কোনোটাই কার্যকরী ভূমিকা পালন করে না আমাদের কোনো সেন্স অর্গান, কারণ আমাদের সেন্স অর্গানগুলোও তখন নিষ্ক্রিয় হয়ে থাকে। তার মানে এইখান থেকে আরেকটা জিনিসও ড্রিম আমাদের প্রোভাইড করছে, যে মানুষ কিন্তু তার সেন্স অর্গানের যে লিমিটেশন তার বাইরেও, তার ঊর্ধ্বেও কিন্তু মানুষ উঠে অন্য অনেক কিছু কিন্তু মানুষ করতে পারে। ঠিক আছে, ড্রিম থিওরিতে আমার দেহ এখানে পড়ে আছে, আমার সেন্স অর্গান গুলো বিছানাতেই পড়ে আছে, কিন্তু আমি অন্য জায়গায় চলে গেছি। তাহলে সেটা যদি হয়, তার মানে এই সেন্স অর্গানের যে লিমিটেশন এর বাইরেই মানুষ যেতে পারে, গোয়িং বিয়ন্ড, এর বাইরে যাওয়ার ক্ষমতা মানুষের আছে। দাস উই ফাইন্ড দ্যাট অল দ্য অ্যাভেলেবল এক্সপ্লানেশন ফর দ্য অরিজিন অফ রিলিজিয়ান। স্বামীজি বলছেন, এত এক্সপ্লানেশন আমি আমি তোমাদের সামনে উপস্থিত করলাম, এর মাধ্যম দিয়ে এটাই প্রমাণিত হয়, লাইক অ্যানিমিজম, ফেটিস ফেটিশিজম, হ্যাঁ, ন্যাচারালিজম, অ্যান্ড সামহাউ প্রিসাপোজ দ্য বেসিক ফ্যাক্ট। বলছে সবকিছুতেই একটা জিনিস প্রিসাপোজ করা হচ্ছে, সেটা হচ্ছে যে রিলিজিয়ান অরিজিনেটস ইন ম্যানস অ্যাটেম্প টু গো বিয়ন্ড দ্য সেন্সেস। অর্থাৎ ধর্মের উৎপত্তি কোথা থেকে? ধর্মের উৎপত্তি হচ্ছে সবসময় মানুষের সেন্সেসের ঊর্ধ্বে ওঠার যে চেষ্টা, সেন্স অর্গানগুলোর ক্যাপাসিটি বা তার লিমিটেশনস থেকে যে ঊর্ধ্বে ওঠার চেষ্টা, সেই ঊর্ধ্বে ওঠার চেষ্টা থেকেই কিন্তু ধর্মের উৎপত্তি হয়েছে। He experiences and uneasiness with when certain phenomena appears to him as beyond his ordinary capacity to understanding. অর্থাৎ হঠাৎ করে এখন আমি তোমাদের পড়াচ্ছি, পরেক্ষণেই আমি মারা গেলাম। ঠিক আছে, এটা যদি হয়, এটার ব্যাখ্যা তুমি তোমার সেন্স অর্গানের মাধ্যম দিয়ে পাবে না। ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে তোমার মধ্যে কিন্তু ডেস্টিনিকে নিয়ে একটা ভয় জন্মাবে, ডেস্টিনিকে জানার প্রতি আরো বেশি তোমার একটা তীব্র আগ্রহ জন্মাবে। এবং সেখান থেকেই স্বামীজি বলছেন ধর্মের উৎপত্তি, একটা আনইজিনেস। হ্যাঁ, এই এই ডেস্টিনিকে মানে ভয় পাওয়া, ডেস্টিনিকে না জানতে পারা একটা আমাদের মধ্যে অতৃপ্তির জন্ম দেয়, এবং সেইখান থেকেই মানুষের রিলিজিয়ানের জন্ম। হিজ রিলিজিয়াস অ্যাক্টিভিটিস আর এক্সপ্রেশনস অফ দ্যাট ফিলিং অফ আনইজিনেস। এবং এই ধরনের অতৃপ্তি, আনইজিনেস, ডিসকমফোর্ট, ঠিক আছে, বলতে পারো ডিসকমফোর্ট, এই ধরনের ডিসকমফোর্ট, আনইজিনেস এর যে ফিলিং, সেইখান থেকেই মানুষ বিভিন্ন ধরনের ধর্মীয় যে আচার অনুষ্ঠান এর শরণাপন্ন হয়ে যায়। এই ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, হিজ রিলিজিয়াস অ্যাক্টিভিটিস আর এক্সপ্রেশনস অফ দ্যাট ফিলিং অফ আনইজিনেস, এই ধরনের অতৃপ্তি, জানার ইচ্ছা, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে ওঠার চেষ্টা, ডেস্টিনিকে জানার চেষ্টা, ডেস্টিনিকে পরিবর্তন করার চেষ্টা, যেটা কোনোদিনই সেন্স অর্গানের মধ্যে দিয়ে তুমি পাবে না, তার ক্যাপাসিটির বাইরে। হ্যাঁ, সেই আনইজিনেস থেকে, ভেতরের একটা ডিসকমফোর্ট থেকেই মানুষ বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে মানুষ কিন্তু যুক্ত হয়ে যায়। দ্য প্রিমিটিভ ম্যান ইউজ টু লিভ লাইক এনি আদার অ্যানিমাল। হ্যাঁ, আগেকার দিনে আদিম সমাজের মানুষরা, লাইক এনি আদার অ্যানিমাল, হিজ অ্যাক্টিভিটিস ওয়্যার কনফাইন্ড টু সাচ অ্যাক্টিভিটিস অনলি দ্যাট কুড স্যাটিসফাই হিজ ইনস্টিংক্ট, অ্যাপেটাইট অ্যান্ড সেন্সেস। আগেকার দিনের মানুষরা শুধুমাত্র পশুদের মতোই, শুধুমাত্র, হ্যাঁ, জাগতিক কিছু চাহিদা পরিতৃপ্তির জন্যই কিন্তু নিজেরা সবসময় ব্যাপৃত থাকতো। কি করে খাদ্য সংগ্রহ করবে, কি করে সে তার পরিবারকে ভালো রাখবে, এর প্রতিই কিন্তু মানুষ আবদ্ধ ছিল। বাট ওয়েন
But when, unlike other animals, he started transcending the sensuous existence, কিন্তু যখন মানুষ এরকম ভাবতে শুরু করলো, মানুষের মনের মধ্যে যখন এই ধরনের ভাবনা চিন্তার উদয় হলো, তখন থেকেই কিন্তু রিলিজিয়ান ওয়াজ বর্ন। তখন থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে। তার আগে মানুষ যখন শুধুমাত্র পশুদের মতো শুধুমাত্র তার জৈবিক চাহিদা পরিতৃপ্তি করতে চাইতো, তখন কিন্তু মানুষের মনে এই ধরনের চিন্তার অবকাশ ছিল না। কিন্তু মানুষের কাছে যখন, ওই যে বলি না, ফুরন্ত সময় এসেছে, মানুষ যখন একটা নির্দিষ্ট সময় বসে চিন্তা করতে শিখেছে, জীবন সম্পর্কে চিন্তা করেছে, বা স্বামীজি যে স্পেশাল কথাটা বললেন আমার খুব ভালো লেগেছে, স্বপ্ন। হ্যাঁ, যে স্বপ্নের সময় আমার দেহটা এখানে থাকলেও আরেকটা কোনো সত্তা আমার দেহ থেকে সেই সময় বাইরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে বাইরে বেরিয়ে গিয়ে সেই স্থান, সেই কাল, সেই পাত্রতে তখন সে লিভ করছে বা বসবাস করছে। সেটা যদি হয়, তাহলে আমার ভাবতে অসুবিধা কোথায় যে মৃত্যুর পরে আমার দেহটা এখানে থাকলেও আমার একটা সত্তা দেহের থেকে বাইরে বেরিয়ে অন্যত্র অবস্থান করছে? এটা ভাবতে তো কোনো অসুবিধা নেই, এবং এখান থেকেই কিন্তু রিলিজিয়ানের উৎপত্তি হয়েছে। দিস অ্যাপিয়ার্স টু বিবেকানন্দ অ্যাজ দ্য মোস্ট স্যাটিসফ্যাক্টরি। বিবেকানন্দের কাছে ধর্মের উৎপত্তির প্রসঙ্গে এটাই সবচেয়ে স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা। এবং আমি বলছি, এতদিন আমি ধর্ম পড়িয়েছি, তার মধ্যে বিবেকানন্দের এই যে ব্যাখ্যা, এটা আমার কাছে সবচেয়ে বেশি স্যাটিসফ্যাক্টরি ব্যাখ্যা। দিস অ্যাপিয়ার্স টু বিবেকানন্দ as the most satisfactory, the most basic and the most comprehensive explanation of the origin of religion. ধর্মের উৎপত্তি প্রসঙ্গে আমার মনে হয়েছে এত সুন্দর ব্যাখ্যা। এতদিন অবধি আমরা ধর্ম পড়েছি, ঠিক আছে, হ্যাঁ, সেই ব্যাখ্যাগুলো নো ডাউট ভীষণ সুন্দর ব্যাখ্যা। সেটা অ্যানথ্রোপোলজিস্টদের ব্যাখ্যা বা সাইকোলজিস্টদের যে ব্যাখ্যা রয়েছে, কিন্তু বিবেকানন্দ তার একটা আলাদা মাত্রাই যোগ করেছেন। সেখানে তো শুরুটাই হচ্ছিল সর্বপ্রাণবাদ দিয়ে। কিন্তু মানুষ কেন এটা ভাবতে শুরু করলো যে দেহের বাইরে আত্মা বলে স্বতন্ত্র কোনো কারোর এক্সিস্টেন্স আছে, তারও ব্যাখ্যা কিন্তু এই স্বপ্নের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ কিন্তু করে দিলেন। এবং আজকের ক্লাসে আমরা স্বামী বিবেকানন্দের নেচার অফ রিলিজিয়ান অ্যান্ড অরিজিন অফ রিলিজিয়ান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। না মানে, রিলিজিয়ান কাকে বলে, কেন তিনি রিলিজিয়ানকে নেসেসারি আসপেক্ট অফ আওয়ার লাইফ বলছেন, যে সেই আদিম সমাজ থেকে শুরু করে আজও অব্দি, হ্যাঁ, রিলিজিয়ান কিন্তু সবার মনের মধ্যে রয়েছে। কোনোদিনই রিলিজিয়ান কিন্তু তার ডাউনফল হয়নি। হ্যাঁ, যখন ডাউনফল হয়েছে বলে মনে হয়েছে, তখন কিন্তু রিলিজিয়ান বিভিন্ন ফর্মে মানুষের মধ্যে কিন্তু থেকেছে। তখনও থেকেছে, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং এই ধর্মের প্রতি মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু দিনকে দিন বাড়তেই থাকবে। হ্যাঁ, এবং অরিজিন অফ রিলিজিয়ান প্রসঙ্গে স্বামীজি কিন্তু এইভাবেই এই ব্যাখ্যাটা করেছেন, যেটা দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে মানুষের ডেস্টিনি। হ্যাঁ, যে ডেস্টিনিকে মানুষ পরিবর্তন করতে পারে না, নেচার, সুপার ন্যাচারাল ফোর্স বা শক্তি, সেটা মানুষ কখনোই কন্ট্রোল করতে পারে না। সেটা সেন্স অর্গান দিয়ে কখনো সেগুলোকে কন্ট্রোল করতে পারে না। তখনই মানুষ তার প্রতি ভয় পায়। হ্যাঁ, তাকে কন্ট্রোল করতে চায়, তাকে পরিবর্তন করতে চায়। হ্যাঁ, এবং এই পরিবর্তন করতে চাওয়া থেকেই, হ্যাঁ, বিয়ন্ড আওয়ার সেন্সেস, অর্থাৎ আমাদের সেন্স অর্গানগুলোর ঊর্ধ্বে ওঠার যে প্রচেষ্টা, হ্যাঁ, তার থেকেই কিন্তু ধর্মের উৎপত্তি হয়েছে বলে স্বামী বিবেকানন্দ মনে করেছেন। বলো, যতটুকু অংশ বললাম, তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা? মানে আজকের ক্লাসটা নিতে আমার খুব ভালো লাগলো। আমার মনে হলো খুব সুন্দর ব্যাখ্যা ধর্মের উৎপত্তি সম্পর্কে, অনেক ডিপলি চিন্তা করেছেন, অনেক ডিপলি। হ্যাঁ, কারণ আমি রিলিজিয়ানও তো এতদিন পড়িয়েছি, তার মধ্যে থেকেও মনে হয়েছে স্বামীজির ব্যাখ্যা বা স্বামীজির দর্শন, হ্যাঁ, মানে একটা আলাদাই মাত্রা যোগ করেছে সবকিছুর মধ্যে। হ্যাঁ, একদম সত্যি ইউনিক ডিসকাশন। আমারও ভীষণ ভীষণ আজকে মানে স্যাটিসফাইড লাগলো নিজেকে পড়িয়ে, আমার ভালো লাগলো পড়িয়ে। এরপরে আমি একটু বলে নিই আগে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে নেচার অফ রিলিজিয়ন, যেটা আছে। আর আহ, তোমার সাথে তার সাথে হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন। হ্যাঁ, আগামী দিন আমরা এইটার উপরে ক্লাস করব। ঠিক আছে?